দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আগামীর বাজেট এবং কর কাঠামো সংস্কার নিয়ে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি গ্রুপ কিউয়ের অ্যাডভাইজার জনাব মোহাম্মদ আমির হোসেন। তার আরেকটি পরিচয় আছেন, তিনি সিইও আবেদিন ইকুইপমেন্টস লিমিটেডের। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এটিএন নিউজ এর সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠানটা দেখার জন্য। জি, আমরা মূল আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে যে আমাদের যে আলোচনার বিষয় যে বাজেট, তো আপনি জানেন যে সামনে আগামী জুনে আরেকটি বাজেট আসছে এবং এই বাজেটটি একটি বিশেষ বাজেট হতে যাচ্ছে। বিশেষ বাজেট কথাটি এই কারণে বললাম যে 25-26 অর্থ বছরের যে বাজেটটি হচ্ছে এটি দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব বেশি বাংলাদেশে যে বাজেট দিতে পেরেছে তা তো নয়, সেটা আপনিও জানেন। তো একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় এসেছে এবং একটি বিশেষ বাজেট দিতে যাচ্ছে। তো এই বাজেটকে নিয়ে তো মানুষের মধ্যে একটু আশাও বেশি যে হয়তোবা যেহেতু সরকার নানান রকম সংস্কার করছে, সেক্ষেত্রে এই বাজেটে নানা রকম পদক্ষেপ হয়তো থাকবে, বিশেষ করে কর কাঠামোর নানা সংস্কারের বিষয়গুলো হয়তো এই বাজেটে থাকবে। তো আপনি যে আসছে বাজেট 25-26 অর্থ বছরের, এই বাজেটটিকে আপনি কতখানি সংস্কার আশা করছেন বা কর কাঠামোটা কেমন হবে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। আপনার বাংলাদেশ স্বাধীনতার পর এই পর্যন্ত কিন্তু অনেক দূরে গিয়েছে। জি, ইতিমধ্যে আমরা অনেক উন্নয়ন করেছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট হয়েছে, কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের অনেক বিজনেস গ্রুপ এখানে গঠিত হয়েছে, ম্যানুফ্যাকচারিং আমরা ডেভেলপ করেছি, আমাদের অনেক প্রফেশনালস আছে এবং আমাদের লোকজনের শিক্ষার হার বেড়েছে। স্বাস্থ্য খাতে আমরা যতটুকুই করেছি অনেকটুকু আমরা এগিয়েছি। তো এই সব কিছু মিলিয়ে আসলে আমি মনে করি যে আমরা এখন একটা লেভেলে পৌঁছেছি যেখানে আমাদের এখন ব্যাপক একটা সংস্কারের প্রয়োজন। এবং এরই ধারাবাহিকতায় আসলে আপনি জানেন যে বৈষম্য বিরোধী বা বৈষম্য বিরোধ, এই বৈষম্যকে দূর করার যেই আন্দোলন, আমাদের যেই কোমলমতি যে ছাত্ররা জীবন দিয়েছে, এখানে আমরা একটা বড় সুযোগ পেয়েছি। জি, এটা আমাদের অনেকটা ওয়েক আপ, মানে জেগে ওঠার মতো একটা সুযোগ আমরা পেয়েছি। এবং আপনি জানেন যে বর্তমান সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের একটা নমিনেটেড গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের কিন্তু হারানোর বা পাওয়ার কিছু নাই। এবং এখানে যারা আছেন তারা অত্যন্ত দক্ষ, নিজ নিজ ক্ষেত্রে তারা কিন্তু সফল। এই যে সুযোগ বাঙালির হাতে এসেছে, বাংলাদেশের মানুষের হাতে এসেছে, আমি মনে করি এখানে এই সংস্কারটাকে প্রাধান্য পাওয়া উচিত। এই জন্যই তো সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সো একটা দেশের মেরুদণ্ড হচ্ছে অর্থনীতি, এবং এই অর্থনীতির মেইন পরিচালন যেটা হলো আপনার ইনফ্লো আর হচ্ছে আউটফ্লো। ইনফ্লোটা হচ্ছে আমাদের আসলে এই বাজেট, আর আউটফ্লো আউটফ্লো আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি অর্থনৈতিক সংস্কার করতে পারেন। অর্থনীতিতে কিভাবে আপনার যে আমাদের যে ইনএফিশিয়েন্ট যে কস্ট আছে সেগুলিকে নিয়ন্ত্রণ করা, এবং আমরা ধরুন যেখানে আমরা অনেক ক্ষেত্রেই এমন সব ব্যয় করছি যেগুলি আসলে কোনো প্রয়োজন নেই, অপচয়, এই অপচয় রোধ করা। আর হচ্ছে আমাদের যে বাজেট, আপনার ধরুন এখানে আমরা ট্যাক্স কাঠামোতে প্রতি বছরই কিছু কিছু চেঞ্জ আনি, যদিও আসলে এই ধরনের চেঞ্জগুলি এত ফ্রিকুয়েন্ট চেঞ্জ আপনার এটা একটা অর্থনীতির জন্য কিন্তু ভালো নয়। কারণ আমি আজকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করলাম, আমি আজকে একটা হিসাব করলাম যে হ্যাঁ এইরকম আমার ট্যাক্স আছে, এরকম ভ্যাট আছে, এই ধরনের আমি কাঠামোতে আমি ব্যবসাটা করব, কিন্তু আগামীকালই দেখলাম যে নতুন একটা আইন চলে আসে। তার মানে আপনি যেটি বলতে চাচ্ছেন যে ঘন ঘন নীতির পরিবর্তন হচ্ছে। রাইট। তো এই যে ঘন ঘন যে নীতির পরিবর্তন হওয়া, এটা কিন্তু অর্থনীতিকে বাধাগ্রস্ত করে। সো এইখানে গভর্নমেন্টের যেই আপনার যেই নীতিটা বা আমাদের যে ট্যাক্স রেভিনিউ কালেকশন সিস্টেমটা, এটাই কিন্তু আমি মনে করি কনসিস্টেন্ট রাখা উচিত। এইখানে যাতে করে এই যে যদি আপনি
হয়তো এই বছর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা বাজেট দিচ্ছে, ওখানে জনগণের কিছু ডিমান্ড আছে, কোনো সেক্টরের কিছু ডিমান্ড থাকতে পারে, এবং আপনি যদি কোনো বিশেষ খাতকে ডেভেলপমেন্ট করতে চান তো সেখানে আপনি চেঞ্জ আনতে পারেন, ফাইন। বাট এক্সিস্টিং যারা ব্যবসা করছে তাদের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে, নিরুৎসাহিত করে, এরকম কিছু করা যাবে না। না, মানে যেমন এখন তো এনবিআর ধারাবাহিকভাবে প্রাক বাজেট আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বা অংশীজনদের সঙ্গে করেছে, আমরা সাংবাদিকরাও সেটি কাভার করেছি। তারা কিন্তু সবসময় একটি কথা বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে বাজেটটি তারা অবশ্যই ব্যবসা বান্ধব করতে চান এবং করের বোঝা যাতে মানে একটি বিশেষ গোষ্ঠী কিংবা যারা সব সময় কর দিয়ে আসছেন তাদের উপরেই যাতে না বর্তায়, অর্থাৎ করের জালটা সম্প্রসারণ তারা করতে চান, করের হার কমিয়ে। তারা কিন্তু সে কথাটি বারবার বলছেন। তো আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে কিনা যে কর কাঠামোর এই জায়গাগুলোতে সংস্কার করা দরকার বা সেখানে ইনপুট দেওয়া দরকার? দেখুন, আপনি জানেন যে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও এই এশিয়ার মধ্যে সবচেয়ে কম। জি। কিন্তু কম যেটা আছে সেটাও যে সঠিক আপনি বলতে পারবেন না। আচ্ছা। এটা 8% বলা হয়, 7 থেকে 8%, 7 to 8 ট্যাক্স জিডিপি রেশিওটা। এখানে আপনার দুটো জিনিস, ট্যাক্স আর জিডিপি। আমাদের জিডিপি কিন্তু অ্যাকাউন্টিংয়ে কিন্তু মারাত্মক দুর্বলতা রয়ে গেছে। প্রাইভেট সেক্টর, প্রাইভেট সার্ভিস, ইভেন আপনার ধরুন আমাদের অনেক গ্রামে গঞ্জে আপনি দেখবেন যে এমন সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে ইভেন বছরে কোটি টাকার উপরে তাদের লেনদেন হচ্ছে, কিন্তু এটা আপনি যে দেখেন যে তার ট্যাক্স ফাইল নাই। তো তাইলে আমাদের এই যে ভদ্রলোকের যে ইনকামটা, তার ওখান থেকে যেই রেভিনিউটা আসলো, এটা কিন্তু আমার জিডিপিতে নেই। হাউস হোল্ড, আপনি ঢাকা সিটিতে দেখেন বাসায় কাজ করছে এরকম অনেক কাজের মহিলা আছে যারা কাজ করছে, তাদের ইনকামটা কিন্তু নাই। তারপর আপনি যারা ধরুন আদার যে অন্য শ্রমজীবী যারা আছে তাদের অনেক সেক্টরের কিন্তু ইনকাম আপনার এখানে নেই। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক প্রফেশনালস আছে বিভিন্ন, আমি ডাক্তার বলতে পারি, ইঞ্জিনিয়ার বলতে পারি, বা আপনার আরও অনেক পেশাজীবী আছে তাদেরও একটা ইনকামের পার্ট কিন্তু এখানে নেই। সো ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে আসলে আমাদের জিডিপিটা আরও, জিডিপির যে কাঠামো, জিডিপিটাকে ডিফাইন করা, অ্যাকাউন্টিং করা, রেকর্ডে আনা, সবাইকে আপনি ট্যাক্স দেবেন না দিবেন সেটা হলো ডিফারেন্ট প্রশ্ন। আমি কোন লেভেলের লোককে ট্যাক্স দিতে বলবো, কোন লেভেলের লোককে ট্যাক্স দিতে বলবো না, দ্যাট ইজ অন্য কোশ্চেন। বাট আপনি যেই পেশাজীবী হন, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনার ইনকামটা ডিক্লেয়ার দিতে হবে। এবং সেটার জন্য আমি মনে করি এখন আপনার ক্ষুদ্র একজন ব্যবসায়ী যে কিনা আপনার মাছের ব্যবসা করে, ধরুন আড়তে মাছের ব্যবসা করে, সে কিন্তু টাকাটা ক্যাশে দেয় না, সে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে। এখন ওই যার থেকে মাছটা কিনলো সে কিন্তু নিজে যাচ্ছেও না, ওখানে ট্রাক পাঠিয়ে দিচ্ছে, বিকাশে পেমেন্ট করছে। সো এখানে বিকাশ বলেন, রকেট বলেন, ব্যাংক অ্যাকাউন্ট বলেন, ব্যাংক ট্রানজ্যাকশন বলেন, এটাকে যদি আমরা এই ট্যাক্স অটোমেশন সিস্টেমে না আনতে পারি তাহলে আপনার এই আমাদের জিডিপিও সঠিক হবে না এবং আমাদের ট্যাক্স জিডিপিও বুঝতে পারবো না। না, আপনি একটি কথা বলছিলেন যে বিভিন্ন পর্যায়ের মানুষদেরকেও করের মধ্যে আনতে হবে। তো আমি আরেকটি বিষয় আপনাকে জানাই, সেটি হচ্ছে কিছুদিন আগে এনবিআর চেয়ারম্যান একটি কথা খুবই হতাশার সুরে বললেন যে আমাদের এখানে টিআইএন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর, সেটি 1 কোটি মানুষের মতো এই নম্বরটি আছে, বাট কর দিচ্ছেন, রিটার্ন দিচ্ছেন প্রায় 40 লাখের মতো। তাহলে কথা হচ্ছে আপনি যেটি বললেন যে মানুষকে তারা করের আওতায় নিয়ে আসছেন কিন্তু বাট তারা ট্যাক্স সাবমিট করছেন না, তাহলে সেটি কিভাবে হবে? না, এখানে এই প্রবণতাটা আপনি কিভাবে দূর করবেন? জি, ধন্যবাদ। এখানে বিষয়টা হচ্ছে কি, আপনাকে ইন্টিগ্রেটেড সিস্টেম আসতে হবে। ইন্টিগ্রেটেড সিস্টেম হলো, একটা হলো আপনাকে ওই যে আমরা বিভিন্ন যখন কোনো ফর্ম ফিল আপ করি তখন ওখানে বলা হয় কিছু ম্যান্ডেটরি ফিল্ড, যে আপনি যদি ওই ম্যান্ডেটরি ফিল্ডটা ফিল আপ না করেন তাহলে আপনি সাবমিশনে যেতে পারবেন না, লাস্টের দিকে যেতে পারবেন না। সো আমাদের এই যে ধরুন আমরা গাড়ি কিনছি, আমরা জমি কিনছি, আমরা কেউ ধরুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিচ্ছি, ট্রেড লাইসেন্স নবায়ন করছি, এখানে একটার সাথে আরেকটাকে রিলেট করে ফেলতে হবে। রিলেট যখন করবেন, যখন আমি দেখব যে আমার ট্রেড লাইসেন্সটা ওই ইউনিয়ন পরিষদ বলুন বা পৌরসভা বলুন বা সিটি কর্পোরেশন বলুন,
ওখান থেকে ইস্যুই করা যাচ্ছে না, ওই এনবিআর এর যেই একটা ট্যাগ করা থাকবে ওখানে। আপনি যখনই ট্রেড লাইসেন্সের ইয়েটা দেবেন, নাম্বারটা দেবেন, তখনই এনবিআর ওখান থেকে একটা অটোমেটিক লিঙ্ক আপ থাকতে হবে। সো ট্রেড লাইসেন্সের হোয়াই নট যে ট্রেড লাইসেন্সের একটা সফটওয়্যার থাকবে ন্যাশন ওয়াইড। সো যদি ট্রেড লাইসেন্সের একটা সফটওয়্যার থাকে এবং সেখানে যদি এনবিআর এর সাথে ওটা লিঙ্ক থাকে, তাহলে তো উনি যদি এনবিআর ক্লিয়ার করে না আসেন, তাহলে ওনার ওই ট্রেড লাইসেন্স ইস্যু করা যাবে না। সো অটোমেটিকই কিন্তু উনি, এটা হলো ফোর্স করা, এটা আমি একটা সাইড বললাম। আরেকটা সাইড হচ্ছে আমি যদি ভুল না করি এবং আমি যতটুকু বুঝতে পারি যে বিং এ প্রফেশনাল, বাংলাদেশের মোস্ট অফ দ্য ট্যাক্স পেয়ার এনবিআর ভ্যাট অথরিটিকে ভয় পায়, যেতেই চায় না ওখানে, পারতপক্ষে ওই এলাকাটা মারাইতে চায় না। এর কারণ হচ্ছে কম্প্রোমাইজ, উইন উইন একটা ডিল। তো এখন এখানে বিষয়টা আমি এনবিআর এর যে কর্মকর্তা তাকেও দোষ দিব না, আমাদের ট্যাক্স পেয়ারদের মানসিকতাও এখানে একটা প্রবলেম। তো দুইটা মিলে কিন্তু একটা, আপনার জানেন যে এনবিআর এর আমি তো মনে করি যে পিয়ন যারা আছে তাদেরও ইনকাম চেক করলে দেখবেন যে, বা তাদের সহায় সম্পদ চেক করলে দেখবেন যে এটা বিশাল মাঝে মাঝে এরকমের দাবি কিন্তু ওঠে। আবার অন দ্য আদার হ্যান্ড আমি বলবো এনবিআর এর এমন অনেক কর্মকর্তাকে আমি দেখেছি যারা কিনা আপনার ট্রু একদম 100% নন টেকার। সো এই নন টেকার কর্মকর্তাগুলিকে সামনের সারিতে নিয়ে আসা এখন এটা একদম সঠিক সময়। আপনি আরেকটা বিষয় আমি আপনাকে এখানে একটু বলতে চাচ্ছি, যেটা আদার পার্টটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে ট্যাক্স পেয়ারকে উদ্বুদ্ধ করা। ট্যাক্স পেয়ারের যেন ট্যাক্স দেওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়ায় যে আমি ট্যাক্স দিতে চাই। তাহলে এখন সেই জায়গায় আপনি আনবেন কিভাবে? আমরা মার্কেটিংয়ে বলি যে প্রমোশন করা। এনবিআর যে ট্যাক্স রেভিনিউ কালেক্ট করে সেখানে আপনি একটু খবর নিয়ে দেখতে পারেন যে আসলে কত % প্রমোশনে খরচ করা হয়। সো এবং কারো কি আদৌ কোনো প্রমোশন দেওয়া হয়? এক্সামশন, রিবেট, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, এটা অন্য জিনিস। আপনি কোনো একটা পার্টিকুলার খাতকে উদ্বুদ্ধ করার জন্য সেটা আপনি করছেন, বাট অ্যাজ এ হোল, যেমন ধরুন একজন সিআইপি যিনি হায়ার ট্যাক্স দিচ্ছেন, তাকে আপনি কি বেনিফিট দিচ্ছেন? কোন ফ্লাইওভারে চড়তে গেলে তাকে আপনি ইয়ে দিবেন না? ইন্টারাপ্ট করি আপনাকে, সেটি হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইউনিয়ন পরিষদের যেখানে বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন শ্রেণীর মানুষ যেখানে লাইসেন্সের জন্য যাচ্ছে, সেখানে এনবিআর অফিসের সঙ্গে একটা ট্যাগ করা থাকবে, তাই তো? আর আবার আপনি বলছেন যে অনেক মানুষ ট্যাক্স দিতে চায় কিন্তু তারা এনবিআর অফিসকে ভয় পায়, তাই না? এবং অনেক সময় আমরা যখন সাংবাদিকরা রিপোর্ট করতে যাই, বিভিন্ন উদ্যোক্তা ব্যবসায়ীরা তারা আমাদেরকে প্রায় অভিযোগ করেন যে হয়রানির। তো এই যে এই রকম একটি বাস্তবতার মধ্য থেকে এটির আসলে সমাধান কিভাবে হতে পারে? এই যে হয়রানি, ভয়, এইসব এবং নানান রকম ইললিগেল যে বিষয়গুলো থাকে সেইগুলোকে পাশ কাটিয়ে কিভাবে একটা সুন্দর কর সিস্টেম করা যায় বা কিভাবে এটি দূর করা যায় এই হয়রানিটা, এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানবো। তবে তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে এসে আপনি একটু বিস্তারিত এটা বলবেন যে এই জায়গা থেকে আমরা আসলে কীভাবে বেরিয়ে আসতে পারি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি আগামী বাজেট এবং কর কাঠামো সংস্কার। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি গ্রুপ কিউ এর অ্যাডভাইজার জনাব মোহাম্মদ আমির হোসেন। যে আপনাকে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আমি একটি প্রশ্ন করেছিলাম আপনাকে, সেটি হচ্ছে যে এই যে কর দেওয়ার ক্ষেত্রে যে হয়রানি এবং ট্যাক্স অফিস বা এনবিআরে যেতে মানুষ যে ভয় পায়, এই রকমের আলোচনা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে, কিন্তু এগুলোর তো কোনো সমাধান নাই। তো আপনার কাছে একটু জানতে চাই, এগুলো সমাধান আসলে কিভাবে হতে পারে? দেখুন, যতটুকু আমি নিউজের মাধ্যমে জানতে পেরেছি, এনবিআর এর বর্তমান চেয়ারম্যান উনি একটা স্ট্র্যাটেজি নিয়েছেন, এনবিআরকে 2 ভাগ করে ফেলছেন। জি। তো 2 ভাগের মধ্যে একটা ভাগ হলো বাস্তবায়নকারী, আর একটা ভাগ হলো পলিসি। ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ আমি বলবো। এখন একটা বিষয় আমাদের নিশ্চিত করতে হবে, যে সেটা হলো যে যেমন ধরুন আপনি যদি আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়ার কথা বলেন, সেখানে পাড়া মহল্লায় কিছু ট্যাক্স অফিস আছে। আচ্ছা, এই ট্যাক্স অফিসগুলি কিসের? এই ট্যাক্স অফিসগুলি আপনার মতো বা আমার মতো লোকজন চালাচ্ছে, যারা প্রফেশনাল
যে সে আইটিপি হতে পারে, সে একজন লয়ার হতে পারে, সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, সে একজন কস্ট ম্যানেজমেন্ট হতে পারে, যার ট্যাক্স বিষয়ে নলেজ আছে। সে ওখানে আপনার ওই যে আপনার যারা ট্যাক্স পেয়ার তাদের যেই ডকুমেন্ট সেটা দিয়ে সেটা ট্যাক্স রিটার্ন করে জমা দিয়ে দিচ্ছে অনলাইনে। এবং এটা কিন্তু ট্যাক্স অফিস বলতে এটা হলো প্রাইভেট সার্ভিস, এটা ট্যাক্স সার্ভিস, নট আপনার হলো আমাদের মতো করে ট্যাক্স অফিস। এখানে আমি মনে করি এনবিআর এর যে জনবল আছে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা বাড়তি জনবল, বাড়তি জনবল। কিন্তু অনেক সময় তো এনবিআর বলেন যে তাদের জনবল সংকট। নো, এর কারণ হচ্ছে আপনি যদি একজন ট্যাক্স পেয়ারের ফাইল খুঁটে খুঁটে নিজে নিজে লিখবেন, নোট দেবেন, বিশাল বড় একটা হিস্ট্রি লিখবেন, এগুলি আসলে এখন চলে না। কারণ আপনি ট্যাক্স হবে ডিজিটের উপরে। আপনি যদি ডিজিট ক্যাপচার ঠিক মতো করেন, ক্লাসিফাইড ডিজিট ক্যাপচার করেন, এটার উপরে ট্যাক্স হবে। এবং আপনার ডেজিগনেটেড ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি ডিক্লার দেবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট এটা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওই ট্যাক্সের টাকা অটোমেটিক ব্লক হয়ে যাবে এবং এটা এনবিআর নিয়ে যাবে ওখান থেকে। আবার আপনি যদি বেশি ট্যাক্স দিয়ে দেন তাহলে আপনার ওই অ্যাকাউন্টে এনবিআর টাকা ফেরত পাঠিয়ে দিবে। এটা গেল একটা বিষয়। এখানে আপনার যে প্রশ্ন যে ট্যাক্স পেয়ার ভয় পাচ্ছে বা হয়রানির শিকার হচ্ছে, আমি মনে করি এনবিআর এর উচিত ট্যাক্স পেয়ারকে যেন কোনোভাবেই ট্যাক্স অফিসে যেতে না হয়, কোনো কাজেই যেন ট্যাক্স অফিসে, আমার ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আমার আপনার টিন সার্টিফিকেট, আমার রিটার্ন সাবমিশন, আমার রিটার্ন অ্যাসেসমেন্ট, এটা অটোমেটেড সিস্টেম হতে হবে এবং সিস্টেম অডিটের মাধ্যমে হবে, নট ম্যান অডিট। যখনই ম্যান অডিট হবে তখনই আপনাকে ওই যে আকাশের যত তারা, আপনার পুলিশের তত ধারা, এই ধারার মধ্যে আপনি আটকে যাবেন। এই ধারার মধ্যে আটকে গেলেই তখন কম্প্রোমাইজের প্রশ্ন আসবে। মানে সবে অনলাইন সিস্টেম। এখানে দুপক্ষই সুবিধা নেয়। আচ্ছা, একজন ট্যাক্স পেয়ারও সুবিধা নেয় আর এনবিআর এর কর্মকর্তাও সুবিধা নেয়। সো এখানে আপনি এটাকে আনফেয়ার বলতে পারেন না। এখানে আমি ট্যাক্স পেয়ার যে ভালো তা তো না, আমিও সুবিধা নিয়েছি, আমি ওনাকে কেন দিয়েছি, আমি সুবিধা নিয়েছি। এখন এখানে আসলে করতে হবে যেটা সিস্টেম অটোমেটেড। এখন আমার মনে হয়, আমিও যতটুকু জানি যে এনবিআর এটা নিয়ে কাজ করছে এবং যদি এই সময়ের মধ্যে আমরা এই সংস্কারটা করে ফেলতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশের যে ট্যাক্স কাঠামো এটা একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে যাবে। যেমন এনবিআর চেয়ারম্যান সম্প্রতি বলেছেন যে ট্যাক্স রিটার্ন অডিট হবে না। ভেরি গুড ইনিশিয়েটিভ, ভেরি গুড ইনিশিয়েটিভ। কারণ দেখুন, আমরা ট্যাক্স রিটার্ন অডিট হওয়া মানে কি? অডিট হওয়া মানেই হচ্ছে ওই যে আপনার এটা একটা অবৈধ লেনদেনের খাত তৈরি করা। সো আমার যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এখন আপনি ধরুন বাংলাদেশে আমি বলবো 90% ট্রানজ্যাকশন ব্যাংকিং থ্রুতে হচ্ছে, ইলেকট্রনিক ট্রান্সফার হচ্ছে। তো এই ইলেকট্রনিক ট্রান্সফারগুলি, আরেকটা জিনিস হলো যে এখানে আপনি যেমন এনবিআর আমি দেখেছি যে আপনার শুধুমাত্র ইনকামটাকে অ্যানালাইসিস করে, বাট আপনি এক্সপেন্ডিচারকে অ্যানালাইসিস করা উচিত। আপনার ব্যাংক স্টেটমেন্টে পেমেন্ট আছে এবং রিসিপ্ট আছে, আপনার রিসিপ্ট পেমেন্টকে দুইটাকেই অ্যানালাইসিস করা উচিত এবং দুইটার মধ্যে আপনি এটা সম্ভব, আপনি যদি একটা ভালো সফটওয়্যার এনবিআর তৈরি করে এবং ওর মধ্যে যদি আপনার ব্যাংকিং ট্রানজ্যাকশনটাকে ঢুকিয়ে দেওয়া হয়, অটোমেটিক এটা রিকনসিলিয়েশন হয়ে যাবে। আপনি আরেকটি কথা বলেছেন যে কর যারা দেবেন তাদের মানসিকতার পরিবর্তন দরকার। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে বহির্বিশ্বের দিকে যদি আমরা দেখি যে বড় বড় রাষ্ট্রগুলোতে যারা ট্যাক্স পে করেন তারা আসলে মানে কি বলবো, অবসর জীবনে কিংবা শেষ জীবনের দিকে তারা বিভিন্ন ভাতা পান, বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তারা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পান। তারা সারা জীবন যে ট্যাক্স দিয়েছেন সেটার একটা রিটার্ন তারা পান। কিন্তু বাংলাদেশে তো আমরা সেই রকম ব্যবস্থা আমরা যেতে পারিনি। এমনকি যারা সর্বোচ্চ করদাতা, আপনি যেটি বলছিলেন যে আপনি হয়তো 1 কোটি টাকা কর দিচ্ছেন কিন্তু আপনি বিনিময়ে কিছুই পাচ্ছেন না, সেই আপনাকে এয়ারপোর্টে আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বিভিন্ন সার্ভিস নেওয়ার ক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা পাচ্ছেন না। তাহলে মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতাটা আসলে কেন গড়ে উঠবে? জি, এখানে দেখুন, একটা উৎসাহ হচ্ছে ক্যাশ বেনিফিট, জি, আরেকটা হলো নন ক্যাশ বেনিফিট। জি, যেমন আপনি যেটা বললেন যে আমি এয়ারপোর্টে গেলাম, আমি একজন ট্যাক্স পেয়ার, আমার কার্ড আছে, সো আমি যখন আমার জন্য আলাদা একটা লাইন থাকবে যে আমি একজন ট্যাক্স পেয়ার বা যে লেভেলের ট্যাক্স পেয়ার, আপনি এটা ব্রেকেট করতে পারেন যে এত থেকে এতর মধ্যে যারা ট্যাক্স দিচ্ছেন তাদের এই লাইন, সো ABCD ক্যাটাগরি আপনি করতে পারেন। তো তাহলে পরে আমি যখন দেখবো যে আমার জন্য একটা ডেজিগনেটেড লাইন আছে ওখানে, একবার যদি আমি এই সুবিধাটা এনজয় করি তখন কিন্তু আমি 10 বার ভাববো যে আমি ওই ট্যাক্স ব্রেকেটে থাকবো না নিচে নেমে যাব, কিংবা আমি পরের ট্যাক্স ব্রেকেটে যাবো কিনা। একটা ট্যাক্স ব্রেকেটে যায় দেখলেন যে আপনার ওই লাইনে আপনাকে শুধু দাঁড়ানোর সুযোগ আছে,
আরেকটাতে দেখলেন যে আপনি ওখানে সোফায় বসে আপনাকে এক কাপ চা অফার করবে। জি তো তাইলে পরে আপনি বলবেন যে না, আমি তো ওই যে বাঙালি, কিন্তু আপনার বাংলাদেশের মানুষের কিন্তু আপনার একটা হলো স্ট্যাটাস, একটু আপনি সম্মান করবেন কাউকে, একটু প্রশংসা করবেন কাউকে একটু দাম দেবেন, সে কিন্তু আপনার এটাকে খুব মানে পজিটিভলি নেবে। তো সেক্ষেত্রে আপনি এই বেনিফিটগুলি অ্যারেঞ্জ করুন, যে আপনি এয়ারপোর্টে বলুন, রেলওয়ে স্টেশনে বলুন, পাবলিক ট্রান্সপোর্টে বলুন, আপনার ওখানে প্রায়োরিটি থাকবে। তো যখন এই জিনিসগুলি থাকবে, গভর্নমেন্ট কিছু এখানে আমি মনে করি এনবিআর এর একটা বাজেট এখানে অ্যালোকেশন করা উচিত, এবং এটা যেন আবার মিস ইউজ না হয়। দেখা গেল যে ট্যাক্স পেয়ারকে দেওয়ার পরিবর্তে ওইটা আবার কেউ মেরে দিল, তো সেটা যেন না হয়। সো দ্যাট আপনাকে অবশ্যই কার্ডটা পাঞ্চ করতে হবে। এখন যেমন ধরুন আমরা যারা ক্রেডিট কার্ড ইউজ করি, আপনি এয়ারপোর্টে গেলে আপনি লাউঞ্জে বেনিফিট পাচ্ছেন, তো আপনি তো ওখানে পেমেন্ট করছেন না, ওখানে লাউঞ্জ আপনি ইউজ করছেন, কিন্তু ওখানে আপনার একটা সিস্টেম আছে, আপনার কার্ডটা যে পাঞ্চ করতে হবে, কার্ডটা পাঞ্চ করলে তারপরে উনি আপনাকে ঢুকতে দেবেন। ব্যবস্থা আসলে এনবিআর চালু করতে পারে কি? করতে পারে, অবশ্যই করতে পারে। আমি মনে করি ইমিডিয়েটলি সবগুলো এয়ারপোর্টে এই ট্যাক্স পেয়ারদের জন্য ক্লাস ওয়াইজ ABC এরকম কোনো একটা করে লাউঞ্জ চালু করে দিতে পারে, সো দ্যাট আপনার এখানে আমি মনে করি যে ট্যাক্স পেয়াররা সম্মানিত হবে এবং তারা এটাকে ওয়েলকাম হিসেবে করবে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও আপনার সঙ্গে আরও আলোচনা করব, আরও কথা শুনবো, এবং কিভাবে কর কাঠামোটাকে আরও জনবান্ধব করা যায় এই ব্যাপারে আপনার পরামর্শ শুনবো। তবে তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি আগামী বাজেট এবং কর কাঠামো সংস্কার নিয়ে। যে বিরতির আগে আপনার কাছে একটু প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে যে এই যে বাজেট তো আসে, বাজেট আসলেই একটা আলোচনা হয় কালো টাকা সাদা করার সুযোগ, কিন্তু সরকার এই সুযোগটি দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এই সুযোগটি মানুষ নিতে চায় না। কিন্তু এটাও ঠিক যে একটা বিপুল পরিমাণ কালো টাকা আমাদের অর্থনীতির মূল স্রোতে আনাও দরকার, কিন্তু সেটার সুযোগও তো হচ্ছে না সুযোগ দেওয়ার ফলেও। তাহলে এক্ষেত্রে সমাধানটা আসলে কি হতে পারে? জি দেখুন, একটা বিষয় হলো কালো টাকার, একটা হলো যে ট্যাক্স আনট্যাক্স মানি, জি, আর হলো ক্রাইম মানি। জি, সো কেউ ব্যাংকের টাকা চুরি করেছে, ডেভেলপমেন্ট খাতের টাকা চুরি একদম করেছে, অবৈধ, এটা অবৈধ, এবং এখানে আপনার কারো অভিযোগ আছে, তো সেই অভিযোগগুলিকে আমরা যদি এক পাশে রাখি। আর হলো আনট্যাক্স মানি। আসলে মানুষ কি হয়, আমাদের অর্থনীতি একটা সিস্টেমের সাথে যাচ্ছে। সো আমি একজন প্রফেশনাল, আমার বন্ধু আরেকজন প্রফেশনাল, এখন আমি একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম করি কিন্তু আমি কম ট্যাক্স দেই, আমার বন্ধু সে 100% ট্যাক্স দেয়, সে চিন্তা করবে আর আমি তো হারালাম। তো এই যে একটা প্রবণতা সমাজের সাথে যাওয়া, সমাজের সাথে যে এটা সিস্টেমের সাথে যাওয়া, এর কারণেও কিন্তু আপনার অনেক কালো টাকা হয়ে গেছে। যেমন অনেকে জমি বিক্রি করে, রাইট, যে জমি বিক্রি করে বেশি টাকায়, কিন্তু সরকারি রেট কম দেখিয়ে ট্যাক্স কম দেয়। তাহলে এখন আমাদের যেটা করা উচিত, আসলে যেই টাকাটা আনট্যাক্স মানি বাট টাকাটা বৈধ ইনকাম, বৈধ, এটাকে আমার মনে হয় আপনার একটা আইন করে বা একটা নিয়ম করে সবাইকে ঘোষণা দিয়ে দেওয়ার সিস্টেম করা উচিত। আর আরেকটা বিষয় হলো আপনি যেটা বলেছেন যে কিন্তু ক্রাইমটাকে নয়, যেটা ক্রাইম করেছে সেটা মানে যে আয়টা অবৈধভাবে অর্জিত সেটির উপর আলাদা, আর যেটি হচ্ছে বৈধভাবে অর্জিত যেটার উপর ট্যাক্স দেওয়া হয় না সেটা আলাদা করে। যেমন আমাদের অনেক ডাক্তার আছে, অনেক প্রফেশনাল আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক চাকরিজীবী আছে, যে সে একটা নরমাল ডিক্লেয়ার দিয়ে ওটা করে, মানে তার আয়টা বৈধ বাট কর দেয়া হয়। এখন আরেকটা বিষয় হলো যে আপনি যেটা অ্যাসেটের কথাটা বলেছেন, জি, অ্যাসেটে দেখুন এখানে সাংঘাতিক রকম একটা ঝামেলা আছে আমাদের দেশে। দেখুন বাংলাদেশের শেয়ার মার্কেটে যেমন শেয়ার প্রাইস তার আর্নিংকে রিফ্লেক্ট করে না। আপনার শেয়ার প্রাইস 1000 টাকা, 10 টাকার শেয়ার, আপনাকে বছর শেষে 10% আপনার ডিভিডেন্ড দিল, কত? 1 টাকা দিল। 1000 টাকার জিনিসটা আপনি পেয়েছেন 1 টাকা। তাহলে 1000 টাকা প্রাইস আপনি কিভাবে এস্টাবলিশ করবেন? আমাদের আপনি ঢাকার শহরে দেন, আপনি 1500 স্কোয়ার ফিটের 1200 স্কোয়ার ফিটের একটা প্ল্যাটের দাম হলো 1 কোটি টাকা। তাহলে 1 কোটি টাকার প্ল্যাটে ভাড়া পাচ্ছে হলো আপনার 15,000 টাকা বা 20,000 টাকা। তো এখন তাহলে 20,000 টাকা, আপনি 1 কোটি টাকার উপরে ইয়ারলি ইন্টারেস্ট কত? এখন 14%, তার মানে আপনার 14 লাখ টাকা। তো ট্যাক্স বাদ দিলে এটা আপনার সার্টেন একটা অ্যামাউন্ট আসবে, কিন্তু ভাড়া নেই। তার মানে আমাদের অ্যাসেটের প্রাইসটা একটা কম্পিটিশনের মাধ্যমে একদম একটা লেভেলে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাসেট যারা হোল্ড করবেন তাদের সেই অ্যাসেটগুলি যদি পারপাসলেস অ্যাসেট হয়, যেমন ধরুন আমি আমার বাসায় থাকি, এটা ভিন্ন। যে আমরা বুঝতে পেরেছি, তার মানে আপনি যেটা বলছেন যে যেটা একদম বৈধভাবে অর্জিত আয়, যেটার উপর ট্যাক্স দেওয়া হয় না,
সেক্ষেত্রে সেটাও তো কালো টাকা হিসেবে গণ্য করা হচ্ছে আইনে, right. সেটাকে একটু আলাদাভাবে বিবেচনা করা। আর যেটি একেবারে অবৈধ আয়, যেটার উপর ট্যাক্স দেওয়া হয় না, সেটা সম্পূর্ণ কালো টাকা। সেটা এই judgment দুটোর মধ্যে করে একটু পার্থক্য পার্থক্য করতে করা হবে, উচিত। তাহলেই মনে হয় যে অনেক টাকা এই জিনিসটা অনেক সমাধান অর্থনীতিতে। মেইন স্রোতে চলে আসবে। জি, যে আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি যেহেতু কৃষি খাতের সাথে সংশ্লিষ্ট, যেহেতু বাজেট আসছে, আপনি যেটি বলছিলেন যে কৃষি যন্ত্রপাতি আমদানি করার ক্ষেত্রে আসলে সরকারের কি সুযোগ দেওয়া উচিত বা এনবিআর কি করতে পারে? দেখুন, আমাদের মুদ্রাস্ফীতি যেটা যে খুবই সংক্ষিপ্তভাবে আমাদের আমাদের আলোচনা কিন্তু একদম ভোগ্য পণ্যের মুদ্রাস্ফীতি, এটা কিন্তু এটা যান্ত্রিকরণের সাথে রিলেটেড। আমরা লাস্ট টাইম কিন্তু আমরা এই যন্ত্রায়নটা শুরু করেছি হলো আমাদের যে উৎপাদন খরচ কমানোর জন্য। জি, কিন্তু এটা আপনি জানেন যে যেমন এখন বোরো ধান কাটা হচ্ছে, এই সিজনে কিন্তু সরকার কোনো মেশিন ভর্তুকির মাধ্যমে দেয়নি। এর কারণ একটা হলো যে এটার মধ্যে অনেক দুর্নীতি হয়েছে, সেগুলি নিয়ে কথা। বাট আমি মনে করি সংক্ষেপে যেটা বলতে পারি যে সরকারের উচিত এখানে যে দুর্নীতির যে স্কোপটা, এটা বন্ধ করে দিয়ে এই প্রজেক্টটাকে অতি দ্রুত চালু করা। তার মানে এটা কন্টিনিউ রাখা। আরেকটা বিষয় হচ্ছে যে এইসব ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কমায় দেওয়া, কারণ এই মেশিনগুলি কৃষকরা নিজেরা কিনতে পারে না এবং এগুলি প্রাইভেট অর্গানাইজেশন এখন ফাইন্যান্স করে। আরেকটা বিষয় হলো এখানে সরকারের যে বিভিন্ন ব্যাংক আর্থিক সংস্থা আছে, তাদের এখানে এগিয়ে আসা উচিত এই ক্যাপিটাল ফাইন্যান্সিং করার জন্য। যে আমরা আশা করব যে সরকার যাতে কৃষি উৎপাদন এবং খাদ্য মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে এসব ব্যাপারে যাতে একটু পদক্ষেপ নেয়, আমরা সেটি আশা করব। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। জি, দর্শক, আপনারা দেখছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আবারও দেখা হবে।